ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর ট্রেন ও বাস স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, জমে উঠেছে রাজধানীর পশুর হাট। নিবন্ধন সহ প্রতীক ফিরে পাচ্ছে জামায়াতে ইসলামী, ইশরাকের শপথের সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়, জানালেন ইসি সানাউল্লাহ। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে প্রাধান্য পাবে পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়টি, বললেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। এবং প্রস্তাবিত বাজেট জনবিচ্ছিন্ন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বিএনপি, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রতিফলন নেই। স্বাগত এশিয়া নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত। আর একদিন পর ঈদুল আজহা, আজ থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। আর এই উৎসব পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। বাসে, ট্রেনে, লঞ্চে যে যেমন পারছেন তাতে চেপেই ছুটছেন গন্তব্যে। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকেও ট্রেনে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা করছেন হাজার হাজার মানুষ। তবে টিকিট কালোবাজারির অভিযোগ করছেন অনেকে। এদিকে বাস স্টেশন থেকে যানজট ও ভোগান্তি এড়াতে বাড়ির পথে রওনা করছেন অনেকে। কেউ আবার ঝুঁকি এড়াতে স্ত্রী, সন্তান সহ পরিবারের সদস্যদেরকে আগেই পাঠিয়ে দিচ্ছেন বাড়িতে। আর এখন যারা বাস কাউন্টারে আসছেন তাদের বেশিরভাগই আগে থেকেই টিকিট সংগ্রহ করে রেখেছিলেন। ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে এই পর্যায়ে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান সামান উদ্দিন। সামান, ঈদযাত্রার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবস্থা কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। ইভা, আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বর্তমানে সার্বিক অবস্থা যদি আপনাকে একটু জানাতে চাই। গতকাল এই শিল্প এলাকার যে বিভিন্ন কলকারখানা আছে, সবগুলো কারখানা ছুটি দেওয়ার পরপরই কিন্তু এই মহাসড়কের মানুষের ঢল নামে। তারপর থেকে মানুষের ধীর গতি থেকে গাড়ির যানজট, এবং ঠিক দুপুরের পর থেকেই সন্ধ্যা রাত অবধি পর্যন্ত এই চন্দ্র এলাকায় বিশেষ করে মানুষের উপচে পড়া লক্ষ্য করা যায়। লম্বা সারির যে এমন চোখে পড়ার, আমি সকাল থেকে এই এলাকার বিভিন্ন পয়েন্টে এবং দেখেছি বর্তমানে কালিয়াকৈরের মৌসাক থেকে চন্দ্রা পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এদিকে বাড়ি বাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত গাড়ির এবং ধীর গতিতে। এবছরও সাধারণ মানুষের যেটা অভিযোগ রয়েছে, অতিরিক্ত ভাড়ার অভিযোগ, সেটা কিন্তু এবছরও রয়েছে। এবং অতিরিক্ত ভাড়ার কারণে এখনও কিছু মানুষই কিন্তু তারা ট্রাকে করে, খোলা ট্রাকে করে তাদের গন্তব্য স্থলে যেতে হবে। আমি শ্রমিকদের সাথে কথা বলা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন নারীর টানে বাড়িকে তাদের ঈদ করতেই হবে, যে কোনো উপায়ে, যে কোনো অবলম্বন করেই কিন্তু তাদের নিজ নিজ গন্তব্য স্থলে বলতেছে। এই মহাসড়ক দিয়ে কিন্তু এখনও কিন্তু বিপুল পরিমাণে পশুবাহী যে ট্রাক আছে, ট্রাক গেলে কিন্তু চলাচল করছে। আমি আরেকটা জিনিস জানিয়ে চাই যে এখন কিন্তু মহাসড়কে 3 চাকার যে গাড়িগুলো রয়েছে, সেই 3 চাকার গাড়ির কারণেই মূলত এই মহাসড়কের এই অতিরিক্ত জ্যাম এবং গাড়ির ধীরগতি। এই 3 চাকার গাড়ির ব্যাপারে প্রশাসনের পদক্ষেপ থাকলেও তারা কেউ মানতে রাজি নাই। তারা তাদের নিজ ইচ্ছা মতো উল্টা পথে তার অবস্থান। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে মানুষ যাতে নির্বিঘ্নে যার যার স্বজনদের সাথে ঈদ করতে পারে, তার জন্য কিন্তু 3 স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। সামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে জানাবো কোরবানির পশুর হাটের খবর।
রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দিন যত যাচ্ছে কোরবানির পশুর বেচাকেনাও তত বাড়ছে। আজ বিক্রি বেড়েছে জানিয়েছে বিক্রেতারা। বলছেন এই বছর হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, তবে হাট ভেদে দাম নিয়ে রয়েছে ভিন্ন মত। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। কয়েকদিন পরে ঈদুল আজহা, তাই কোরবানির হাটগুলোতে জমে উঠেছে পশু বেচাকেনা। ঢাকার ২ সিটিতে এবছর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে হাট চূড়ান্ত হয়েছে মোট ১৯টি। বাজার ঘুরে দেখা যায় এবছর হাটে ছোট ও মাঝারি গরু বিক্রি বেশি, বলছেন বিক্রেতারা। গত বছর হচ্ছে গরু এবার ঢাকা কম ঢুকছে। ঢাকা সিটি অনেক বাজার বসে নাই, ক্রেতা কম, মানুষের হাতে টাকা নেই। গরু এসে নিরাপত্তা পাইছি, অসুবিধা নাই। কাস্টমার এখন দু একটা করে আসতেছে, আগে আসলো না। ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম, তবে রাত থেকে বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। দাম নিয়ে কিছুটা অসন্তুষ্ট ক্রেতারা। বিক্রেতারা দাম ধরে রাখছেন, অভিযোগ তাদের। বাজারের দরটা মোটামুটি ভালোই দেখলাম। এখানে আমি একটা গরু কিনেছি আপনার 1,65,000, মোটামুটি ভালো। তারপরে বাজারের ব্যবস্থা মোটামুটি ভালো দেখলাম। এখানের ব্যবস্থা খুবই ভালো দেখলাম। আমাদের গার্ডের লোক আছে, তারপর পুলিশ আছে, র্যাবের লোক আছে। বাজার অবস্থা ভাই গরু দাম ছাড়ে না, দাম চাই বয়ে থাকে, কমে বেছে না। দেখবে আরো 2 দিন 3 দিন টাইম আছে না, ওই টাইমের আশায় বৈশা থাকে যে গরু আইব, আসল যারা আরো ধরা খাইব। পশুর হাটে সার্বিক নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। পশু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার জন্য রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মেডিকেল টিম। জাল টাকা শনাক্ত করার জন্য রয়েছে শনাক্তকরণ মেশিন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রথমবারের মতো রাজধানীর কালশীতে বসেছে কোরবানির পশুর হাট। এর মধ্যে জমে উঠেছে বেচা কেনা। হাটের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন হাট পরিচালনা কমিটির আহ্বায়ক বাবুল এলাহি, সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন ও কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান খান। তারা জানান হাটের ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রতারক চক্র ও জাল নোট ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যাতায়াতের সুবিধার কারণে হাটে ক্রেতাদের উপস্থিত ও বেচা কেনা ভালো বলেও জানান তিনি। বাংলাদেশ জামায়াত ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন একমত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি আরও বলেন, ডিএনসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগে পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি। আমরা রেফারেন্সগুলোও দেখেছি। গ্যাজেট প্রকাশ করার মধ্য দিয়ে ইসি তার কাজ সম্পূর্ণ করেছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ। এই সফর গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছে ঢাকা। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। 4 দিনের সফরে আগামী 9 জুন লন্ডন যাচ্ছেন অধ্যাপক ইউনূস। লন্ডন সফরে তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। আর প্রধানমন্ত্রী কিয়ার স্টেমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এছাড়া সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা রয়েছে ডক্টর ইউনূসের। এবার বাজেট 2025-26 প্রসঙ্গ। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হয়েছে তার কোনো প্রতিফলন এবারের বাজেটে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট নিয়ে দলটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। বলেন, বাজেট বাস্তবায়নের চেয়ে দেশে এই মুহূর্তে নির্বাচন বেশি প্রয়োজন। কাসুর আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ভিন্ন প্রেক্ষাপটে এবার বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বাজেট নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
ব্যয় বরাদ্দে বাস্তবসম্মত। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বললেও আওয়ামী লীগের ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে, যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই। সংসদ না থাকা এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে বাজেট ঘোষণা করা দরকার ছিল উল্লেখ করে বিএনপি নেতা বলেন, বাজেটে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনক। 2024-25 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল 3.97%। সেটা এবারের বাজেটে ধরা হয়েছে 5.6%, যা পূর্বের সরকারের মতোই অবাস্তব ও কাগজে প্রবৃদ্ধি। এ সময় বাজেটে নানান সমালোচনা যেমন করেন, ঠিক তেমনি বিএনপি নির্বাচিত হলে পরবর্তী 6 মাস তাদের কর্মপরিকল্পনা কি হবে সেটিও তুলে ধরেন। $1 trillion ইকোনমিক রোডম্যাপ, এফডিআই, জিডিপি লক্ষ্যমাত্রা 0.45% থেকে 2.5% নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি। বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষায় সব ধরনের কর মওকুফ করা হবে। শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করতে অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের ঘটনায় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বিচিত্রার সম্পাদক সহ 13 জনকে আসামি করে সাইবার সুরক্ষা নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে এই মামলা করেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান কবির। এতে শরীফুল ইসলাম ওরফে SI খান, অনলাইন নিউজ পোর্টাল বার্তা বিচিত্রার সম্পাদক নুরুল ইসলাম রকি, আশিকুল ইসলাম হানিফ, খায়রুল বাকের, খায়রুল হাসান, হোসেন আলী, আবুল কালাম, নাজমুল হাসান শরীফ, সানাউল্লাহ, লুৎফর নাহার সহ মোট 13 জনকে আসামি করা হয়েছে। এর আগে গত 31শে মে মেহেদী হাসান কবিরের বিরুদ্ধে মন গড়া ভিত্তিহীন ও ভুল তথ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বিচিত্রা সংবাদ প্রকাশ করে। মোহাম্মদ ফাউন্ডেশনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে উত্তরা 11 নং সেক্টরে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন সহ অনেকেই। এ সময় মিলাদ মাহফিল ঢাকা 18 আসনের অন্তর্গত 7টি থানার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবার সারা বাংলা প্রসঙ্গ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আটাবহ ইউনিয়নের দরবারিয়া হতে বাইদগাঁও পর্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক ভেঙে পড়েছে। নির্মাণ কাজ শেষ হয়েছে মাত্র 1 মাস আগে। এলাকাবাসীর অভিযোগ, সড়কটির নির্মাণে মানসম্পন্ন উপকরণ ব্যবহার করা হয়নি, যার কারণে ছোট বৃষ্টিতেই সড়কটির বেশ কয়েকটি অংশ ধসে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, জীবনের ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। বিশেষ করে রাতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বেশি। ঢাকা, টাঙ্গাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কে যানজট থাকলেও বিকল্প রাস্তা হিসেবে এই রাস্তাটি ব্যবহার করা হয়। সড়কটি ভেঙে পড়ার কারণে বড় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। বিকল্প হিসেবে সড়কটি আর ব্যবহার করতে পারবে না কোনো পরিবহন চালকেরা। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। স্কুলের ছাত্রছাত্রী, অফিসগামী কর্মজীবী মানুষ সবাই চরম দুর্ভোগে পড়েছে। তাই রাস্তাটি অবিলম্বে ভেঙে পড়া অংশ মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসী। রাস্তাটা খুব তাড়াতাড়ি ভেঙে গেছে, রাস্তাটা ঠিক করার দরকার, না হলে গাড়ি, মানুষ, পাবলিক সবাই চলাচল করার জন্য সমস্যা। এই রাস্তাটা হবে কয়েকদিন হয়েছে,
কয়েকদিন হওয়ার পরে রাস্তাটা ভেঙে গেছে। এই রাস্তাটা কেমনে আমরা চলি, অথবা এই রাস্তাটা অনেক মাত্র 10 থেকে 15 দিন হইলো শেষ করছে, শেষ করার সাথে সাথে এই রাস্তাটা ভেঙে পড়ে গেছে। জনগণ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন রুহুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদ মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মকবুল হোসেন মাস্টার, বিএনপি নেতা জামাল হোসেন, আসানপুর গ্রামের সোহেল রানা সহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জেরে ইউনিয়নের একটি কুচক্রী মহল সালাউদ্দিন রুহুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করে আসছে। এই মানববন্ধনের মধ্যে দিয়ে তাদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন এলাকাবাসী। চট্টগ্রামে ওয়ার্ড কমিটির মধ্যে আওয়ামী লীগের দোসর বিতর্কিত ব্যক্তি ইয়াসিন রেজা রাজুকে সদস্য সচিব হিসেবে অন্তর্ভুক্ত করে কমিটি ঘোষণা করায় বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মহানগর বিএনপির ঘোষিত 34টি সাংগঠনিক ওয়ার্ড কমিটির মধ্যে 28 নং পাঠানটুলি ওয়ার্ডের কমিটিতে তার নাম থাকায় 28 নং ওয়ার্ডের বিএনপি নেতারা এই সমাবেশ করে। ডবলমুরিং থানা যুবদল নেতা খলিলুর রহমান বাপ্পি সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা কবির আহমেদ, মাকসুদুর রহমান সুমন, আবু সৈয়দ রিকু সহ আরও অনেকে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন উস্থি ইউনিয়নের সঞ্জীব এলাকায় সানফ্লাওয়ার ব্যাটারি ফ্যাক্টরিতে দুর্বৃত্তদের হামলায় লুটপাটকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় দোষীদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা সহ মানববন্ধনে উপস্থিত স্থানীয়রা। এই ব্যাপারে গফরগাঁও পাগলা থানায় একটি মামলা দায়ের করেছে কোম্পানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাগলা থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম বলেন, মামলায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে, অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 10 থেকে 15টি কারখানায় বিষাক্ত কেমিক্যাল পানিতে দুর্ভোগের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগীরা। বুধবার সকালে তেতলাবো খালপাড়া এলাকায় এই মানববন্ধন করা হয়। মানববন্ধনকালে বক্তারা বলেন, প্রায় 1 যুগের বেশি সময় ধরে বিভিন্ন কারখানায় বিষাক্ত কেমিক্যালের পানি এলাকার খালে ডুবায় ফেলার কারণে সামান্য বৃষ্টিতে মানুষের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা ও জলবদ্ধতা সৃষ্টি হয়। আর এই কেমিক্যাল পানির কারণে বিভিন্ন চর্ম ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। শীঘ্রই এর স্থায়ী সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে নোয়াখালীর ঐতিহ্যবাহী গরু ছাগলের বাজারগুলো। নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে গরু বাজার কমিটি সহ উপজেলা প্রশাসন। বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন হাইব্রিড জাতের হলিস্টেইন, ফ্রিজিয়ান, শাহিয়াল গরু ও ছাগল এছাড়াও পাশাপাশি স্থান করে নিয়েছে দেশীয় জাতের উন্নত মানের গরু ও ছাগল এবং মহিষ। বাড়িতে গরু ছাগল রাখার পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় আশানুরূপ গরু ছাগল বিক্রি করতে পারছে না বলে অভিযোগ গরু বিক্রেতাদের। অন্যদিকে দাম বেশির অভিযোগ ক্রেতাদের। সঠিকভাবে কোরবানির পশু ক্রয় করে ক্রেতারা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সেই ব্যাপারে সোচ্চার স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা। গরুর হাসিল হচ্ছে মাত্র 1000 টাকা, যেটা 3500 টাকা সরকারে দেয়। আর বড় গরু যত বড় গরুই হোক, 2 লাখ টাকা হোক, 5 লাখ টাকা হোক, হাসিল 1500 টাকা। রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত আমরা সকল লাইটিং এর ব্যবস্থা করছি, ভলান্টিয়ার ব্যবস্থা করছি। নিশ্চিন্ত নিরাপত্তা দিয়ে আমাদের বাজার পরিচালনা করব। এতে ক্রেতা এবং বিক্রেতাদেরকে আমরা আবারও আমন্ত্রণ জানাচ্ছি। অনেকগুলো গরু বাজারে আছে এবং সুলভ মূল্যে এখানে বিক্রি হতেছে। এখানে আমাদের পুলিশ বিভাগ থেকে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি যারা ইজারাদার তাদেরকেও বলা আছে যাতে হচ্ছে শৃঙ্খলা রাখে এবং সুশৃঙ্খলভাবে যাতে হচ্ছে গরু বেচা কেনা চলে। দর্শক, কক্সবাজার থেকে কোরবানির পশুর হাটের সবশেষ খবর জানাবো সহকর্মী ওসমান গনির ইলির কাছ থেকে। ধন্যবাদ রাজুদ্দিন ভাই। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের
কক্সবাজারের স্কুল যে সংলগ্ন যে ওই পশুর হাটটি বসছে সেই পশুর হাটের মধ্যে আমি আপনার মাধ্যমে দেখেছি যে আজকে এখানকার পশুর হাটের গরু মোষ বেচা কিনা কেমন চলতেছে। আমার এখানে সর্বোচ্চ যে গরু বড় গরুটি এখানে আমরা দেখতে পেয়েছি, এই গরু মূল্যটা কেমন দিয়েছে এবং তার মূল্য কি পরিমাণ, আমরা একটু ওনার গরুর মালিকের সাথে কথা বলার জন্য চেষ্টা করব। মূল্য কত দিচ্ছেন? 8 লক্ষ টাকা। এ পর্যন্ত কত মূল্য কত চাইছে? 5,70,000 পর্যন্ত হচ্ছে। 5,70,000। আপনার লাভ লভ্যাংশ কেমন হবে মনে করেন আপনি? 2 লাখ থেকে 2.5 লাখ টাকা লস হবে। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলার জন্য চেষ্টা করছিলাম একজন গরু বিক্রেতার সাথে, যেই গরুটা আনছিল। একটা আপনার গরুটার নামটা কি নাম দিয়েছিলেন আসলে? কালা পাহাড়। যে এখানকার কালা পাহাড়টি এখানে আনা হয়েছিল, সেই কালা পাহাড়ের মালিকের সাথে আমরা কথা বলেছিলাম। আসলে তিনি জানিয়েছেন যে কি তাই ছোট্ট বাচ্চু থেকে এই গরুটা বিশাল আকারে তিনি বড় করেছেন এবং সেই গরুটি তিনি বিক্রি করার জন্য এখানে আনছেন। কিন্তু তার মূল্য 8 লক্ষ টাকা হলেও কিন্তু মানুষ এখানে তার মূল্য চেয়েছেন 5 লক্ষ টাকা। তার কথা মতো আমরা জানতে পেরেছি গরুটি যদি বিক্রিও হয় তাও 2 থেকে 2.5 লক্ষ টাকা গরু বিক্রি হয় বলে এমনটাই জানিয়েছেন। এর কারণে এর উদাহরণটি হচ্ছে যে মায়ানমার থেকে চুরাই পথে আসা গরু। ঈদের আর মাত্র 2 দিন বাকি, জমজমাট বেচাকেনা চলছে ফেনী সীমান্তবর্তী উপজেলা ছাগলনাইয়ার সদরস্থ জমাদ্দার বাজার পশুর হাটে। সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ কামাল। বাজারটি দেখছেন, এটি ঐতিহ্যবাহী ছাগলনাইয়া পৌর উপজেলা সদরের জমাদ্দার বাজার। এই বাজারে প্রচুর পশু উঠেছে, কোরবানির পশু, গরু, মহিষ, ছাগল, ভেড়া, এবং এই পশুগুলো এসেছে পার্শ্ববর্তী মিরসরাই উপজেলা, ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর, সোনাগাজী এবং পার্শ্ববর্তী নোয়াখালী জেলা সহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই পশুগুলো এনেছে বিক্রেতারা, এবং ক্রেতা বিক্রেতায় ভিড়ে জমজমাট এই পশুর হাট। আপনাদেরকে যদি আমি দেখাতে চাই যে কিভাবে এই যে চলছে, আপনারা দেখছেন যে পশুর হাটের এখানে আদালত মাঠে রয়েছে, মহিষের হাট এবং 3টি সড়ক, ফেনী ছাগলনাইয়া সড়কে, যেটি ফেনী ছাগলনাইয়া সড়কে দেখতে পাবেন গরু, এবং ফেনী বক্সমামুর সড়কেও গরুর হাট বসেছে। পরের হাট ছাগলনাইয়া সড়ক যেটি বলা হয়, ওই সড়কেও প্রচুর গরু উঠেছে এবং প্রচুর ক্রেতা বিক্রেতার ভিড়ে জমে উঠেছে ছাগলনাইয়া জমাদ্দার বাজারের ঐতিহ্যবাহী সে বিশাল গরুর হাট। তো এই গরুর হাট থেকে সর্বশেষ আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। এ পর্যায়ে থাকছে বাণিজ্য সংবাদ। গত 2 দশকে 2 দেশের বাণিজ্য এটা প্রমাণ করে যে ইন্দোনেশিয়া বাংলাদেশের জন্য অন্যতম বৃহত্তম রপ্তানিকারক দেশ। এমনটি বলেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আরমানাথা ক্রিস্টিয়ান নাসির। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইন্দোনেশিয়া বাংলাদেশ ব্যবসায়িক সেমিনার এবং নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠানের ইন্দোনেশিয়া দূতাবাস এবং ইন্দোনেশিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশ যৌথভাবে আয়োজন করে। চেম্বার সহ সভাপতি মোস্তফা কামরুল সোবহান বলেন, ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রধান অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, যাকে উদীয়মান এশিয়ান টাইগারদের একটি হিসেবে উল্লেখ করা হয়। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর ট্রেন ও বাস স্টেশনে ঘরমুখ মানুষের ভিড়, জমে উঠেছে রাজধানীর পশুর হাট। নিবন্ধন সহ প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত ইসলামী, ইশরাকের শপথের সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে জানালেন ইসি সানাউল্লাহ। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে প্রাধান্য পাবে পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়টি, বললেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। এবং প্রস্তাবিত বাজেট জনবিচ্ছিন্ন আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপি, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রতিফলন নেই। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।